ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। চমৎকার একটা ঈদ নিশ্চয়ই আপনি কাটিয়েছেন এবং ঈদের পরপর এই সময়টাতে আবার সে ব্যস্ত হয়ে যাওয়ার পালা এবং স্বাভাবিক যে জীবন সেই জীবনের মধ্যে জড়িয়ে পড়ার পালা। ইভানের নিমন্ত্রণে ঈদের এই বিশেষ আয়োজনে আপনাদেরকে আমি জানাচ্ছি আমন্ত্রণ, স্বাগতম। আমার নিমন্ত্রণে ঈদের এই বিশেষ আয়োজনের বিশেষ পর্বে উপস্থিত আছে একজন বিশেষ মানুষ। তাকে পুরো বাংলাদেশ ভালোবাসি এবং পুরো বাংলাদেশ এক সময় তাকে ভালোবেসে তার পক্ষে দাঁড়িয়ে তাকে চ্যাম্পিয়ন করেছিলাম। সেটা কিসের? ক্লোজ আপ ওয়ান। তোমাকেই হচ্ছে বাংলাদেশের প্রথম চ্যাম্পিয়ন নোলক বাবু। ঈদ মুবারক। ঈদ মোবারক। কেমন আছো ভাই? খুব ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্বাগত তোমাকে, আমার নিমন্ত্রণে আসার জন্য ধন্যবাদ। নোলক, ঈদ কেমন কাটলো? ঈদ বরাবর ঈদ মানে তো আনন্দ খুশি সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। আচ্ছা, একটু ঈদের কথা হলেই হুম। খুব স্বাভাবিকভাবে কিছু কথা আসে যে ছোটবেলার ঈদ কেমন ছিল, বা আমি খুব আসলে তোমার সাথে আড্ডাটা না ইন্টারভিউ করতে চাই না, মানে আড্ডাই দিতে চাই। আড্ডার মতো, হ্যাঁ আমাকে বুঝতে একটু পারছি। বলো যে তুমি ফরহাদ যখন ছিলা, হ্যাঁ হ্যাঁ। মানে তুমি নোলক বাবু তো সবাই জানি, কিন্তু হুম তোমার আসল নাম যদি বলি, বা তোমার নাম হচ্ছে ফরহাদ। হ্যাঁ অবশ্যই। ফরহাদ যখন ছোটবেলায় ঈদ করতো, সেটা কোথায় করতো এবং বিশেষ করে চাঁদ রাতে কি করতো? আম, আমি আমার প্রতিটা ঈদই কাটতো জামালপুরে, আমার জামালপুর জেলা। চাঁদ রাতে আমরা বন্ধু বান্ধব মিলে আসলে অনেক প্ল্যানিং করতাম যে কি কি করবো ঈদের দিন। তো বরাবরই সবসময় যেটা করা হতো, চাঁদ রাতে আমরা আড্ডা টাড্ডা দিয়ে ঈদের 3-4 দিন আগে থেকেই, আরো হ্যাঁ 5-7 দিন আগে থেকে আমি আম্মুর কাছে ধর্ণা ধরতাম যে আমার এটা কিনে দিতে হবে, সেটা কিনে দিতে হবে। তো আম্মু যতটুকু পারতো আমাকে সাপোর্ট দিত, আমাকে কিনে দিত, আমার চাওয়াগুলো পূরণ করতো আর কি। সবসময় এটা আমি দেখছি ছোটবেলা থেকে, আম্মুর যত কষ্টই হোক। দেন পরের দিন ঈদের নামাজ পড়ে আমরা, আমার টার্গেট থাকতো যে আমার যে এলাকার সিনিয়র ভাই ব্রাদার গুলো যারা আছে হুম, তাদের কাছ থেকে সালামি নিতে হবে। সালামি নিব। ঠিক আছে, নিয়ে দুপুরবেলা খেয়ে বন্ধু বান্ধব মিলে আমরা, আমাদের একটা জায়গা ছিল বটতলা, ওই জায়গাটার নাম, আমরা ওখানে আড্ডা আড্ডা দিতাম। দিয়ে তারপরে ওই ধান ক্ষেতের ভেতরে আমরা একটা ঘর তুলতাম, ঘরে সিডি বাজাতাম। আচ্ছা, হ্যাঁ মানে সিডি নিজেরা বাজাতাম। বন্ধুরা মিলে একটা ঘর বানাতা ক্ষেতের হ্যাঁ মধ্যে, তাঁবুর মতন নাকি? হ্যাঁ তাবুর মতো আচ্ছা এখানে সিডি, সিডি টিডি নিয়ে দেখা গেছে অনেক বন্ধু বান্ধব নাচতো, নাচানাচি আচ্ছা। করতাম, আমরা খুব মজা করতাম, পটকা টটকা হ্যাঁ। ফোটাইতাম। দেন তারপরে আমরা চলে যেতাম রাতের 9টার দিকে সিনেমা হলে। আচ্ছা, সিনেমা হলে গিয়ে একসাথে সব বন্ধু বান্ধব মিলে সিনেমা সিনেমা, দেখতাম, ইস। সিনেমা দেখে এরপরে এলাকায় এসে আবার আড্ডা আড্ডা দিয়ে হয়তো বা বাসায় ঢুকতাম 2টা 3টার দিকে। আচ্ছা, আরেকটা ব্যাপার হয় না যে তোমার ঈদের সময় তুমি তোমার সেই সময়ের কথা বলছিলা, তখন তো নোলক বাবু ছিল না, এত উম, মানুষ চিনতো না। এবং সেই সময়ের গল্প এখন যখন করছো, এখন তো তোমাকে অনেক মানুষ চিনে। ঈদে গানের অনুষ্ঠান থাকে, অনেক অনুষ্ঠান থাকে, বা উম, এখন যেটা পছন্দ সেটা হুট করে কিনেও ফেলতে পারছো। উম। দুইটা ঈদকে যদি ঠিক আমি মনে করতে বলি, তুমি কোনটা বেশি উপভোগ করো, বা ওইটা কিভাবে মনে পড়ে এখন আগের সময়টা? আসলে আগের স্মৃতিটা কোনোদিনই ভোলার মতো না। আমি প্রতিটা ঈদেই আমার আগের দিনগুলোই বেশি আমি ফিল করি এবং মনে করি। আমার অনেক সময় চোখে পানি চলে আসে, কারণ আগের দিনগুলো আসলে এটা অন্যরকম একটা মানে বিষয়, এগুলো সবসময় চোখের সামনে ভাসে। হুম। আর এখন তো, আগে তো আমি সিঙ্গেল ছিলাম, এখন আমার 3টা বেবি, আমি আমার ফ্যামিলি সবাই মিলে ঢাকায় থাকি। তো সবকিছু মিলে এখনকার ঈদটা ডিফারেন্ট আর কি। ঠিক আছে। আচ্ছা নোলক, তুমি যখন নোলক বাবু হলা, মানে হুম। প্রথম বছর যখন সেই তারকা তকমা তোমার আসলো, প্রথম তারকা হওয়ার পরের যে ঈদ, সেই ঈদ কেমন কেটেছিল এবং কোথায়? সেই ঈদটা আসলে অনেক স্মরণীয় ঈদ ছিল আমার জন্য। জামালপুরে ঈদ ছিল এবং সেটা ছিল কোরবানির ঈদ। আমি যখন 10 লাখ টাকা পাই, পাওয়ার 1-1.5 মাস পরে কোরবানি ঈদ ছিল, তখন আমি ব্যাংকে থেকে 2 লাখ টাকা উঠাই, ব্র্যাক ব্যাংক থেকে গুলশান মানে ব্রাঞ্চ। ওই 10 লাখের মধ্যে 2 লাখ ওঠাও? 2 লাখ টাকা উঠাই, আচ্ছা। উঠায় আমি আমার আব্বুকে নিয়ে জামালপুরে যাই। গিয়ে চাঁদ রাইতে আমি একটি গরু কিনি 90,000 টাকার মতো হ্যাঁ। দিয়ে। তারপর এটা আমরা বন্ধু বান্ধব সবাই মিলে এলাকায় আনি, এনে তারপরে আমি তো আমার মতো বন্ধু বান্ধবের সাথে মজা করতে চলে যাই। পরের দিন কোরবানি হয় এবং আমি একটু আগে আগেই আহ, ঈদগাহ মাঠে যাই। গিয়ে আমার গাড়িটা ঈদগাহ মাঠে পার্কিং করে সাইডে
পার করে আমি নামাজ পড়ি। আসলে আমার খুব ভালো লাগে এবং তো মনের মানুষ ভিতরে আলাদা একটা শান্তি হ্যাঁ লাগে যে কিন্তু আমি কোথায় ছিলাম হঠাৎ করে হ্যাঁ কোথায় ওইটাই আসলাম। ওইটাই আমি আসলে জানতে চাচ্ছি যে খুব সরল ভাবে তোমার কাছে যে যে ফরহাদ এর আগে জামালপুরে হয়তো তার মতন করে বা আমরা তোমার সেই স্ট্রাগলের গল্পগুলো জানি, সেই মানুষটাকে এখন সবাই ভালোবাসে, চেনে, সে স্টার, ওইটা তুমি কতটা এনজয় করেছিলে বা ওই ব্যাপারগুলো কিভাবে হ্যান্ডেল করতে? হ্যাঁ, আমি সেটাই বললাম যে আসলে আমার মনে হয়েছিল যে মানে এটা মানে হঠাৎ করে আল্লাহ আমাকে কি দিল। তো আল্লাহর কাছে সবসময় হাজার কোটি শুকরিয়া জানাই এবং আসলে খুব এক্সাইটেড ঈদ ছিল এটা, ঠিক আছে? মানে গাড়ি পার্কিং করা, আমি সবাই আমার দিকে তাকায় আছে, হুম। আমি যাচ্ছি, মানে অন্যরকম একটা ব্যাপার কাজ করতো মনের ভিতরে। আর দেশের বাইরে কি করা হয়েছে কখনো? দেশের বাইরে আমি একবার ঈদ করেছি, এটা লন্ডনে। প্রথম ঈদ কেমন ছিল সেখানে? ভালো ছিল, বাট আসলে আমরা বাংলাদেশে যে পরিমাণ এনজয় করি, যে পরিমাণ মজা করি, ঈদের যে আমেজটা আমরা সবাই এত বেশি মজা করি, ওই আন্তরিক জিনিসটা থাকি সবাই। লন্ডনে নাই। হুম। এবং আমার শুধু যখন নামাজ পড়ছি ইস্ট লন্ডন মসজিদে তখনই একটু ভালো লাগছে, কারণ অনেক বাঙালি ছিল ওই ইস্ট লন্ডন মসজিদে, একসাথে 10,000 মানুষ নামাজ পড়া যায়, এত বড় মসজিদ। তো এই জিনিসটা আমাকে খুব অবাক করে যে একটা ফরেন কান্ট্রির মতো জায়গায় এত বিশাল একটা মসজিদ, একসাথে 10,000 মানুষ নামাজ পড়ে, এটা বাংলাদেশে অনেক মসজিদে নাই। আচ্ছা, আমরা অনেকক্ষণ কথা বললাম এবং ঈদের আড্ডা হলেও আমি আরো অনেক বেসিক কথা তোমার কাছ থেকে শুনবো। এই প্রসঙ্গে বলি, তুমি তোমার দেখা যায় যে বেশ ইসলামিক অ্যাক্টিভিটিস আমরা ফেসবুকে অনেক দেখতে পাই, ইসলামিক গান গাওয়া কিংবা তোমার বেশভূষা বা সবকিছুতেই তুমি বোধহয় রমজানকে নিয়ে গানও করেছো। হ্যাঁ, হ্যাঁ, আমরা কি এই মুহূর্তে আজকে ঈদের আমেজ রেখে সেই গানটা একটু শুনতে পারি কিনা তোমার? হ্যাঁ, অবশ্যই, কারণ রমজান মাস প্রতিটা দিনই আমার কাছে ঈদের মতো মনে হয়। রমজান মাস আসার কিছুদিন আগে থেকে আমার মনের ভিতরে আলাদা একটা আনন্দ কাজ করে। আর রমজানে আমি শানে রমজান একটা গান করেছি, হাসনা হেনা ইউটিউব চ্যানেল থেকে গানটি এসেছে। গানটি অনেক ব্যয়বহুল মিউজিক ভিডিও হয়েছে এবং এই গানটি 2017 সাল থেকে প্ল্যানিং চলছিল, তো ফাইনালি আমি গেয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শোনাচ্ছি আমি হ্যাঁ, তাহলে প্লিজ একটু আপনাকে। শোনাও। হুম, জীবনেরই সেরা সুযোগ আজ এসেছে, দেখো আকাশের রমজানের চাঁদ এসেছে, দু চোখ যায় জুড়িয়ে এমন যায় হারিয়ে, ঘূর্ণিঝড়ের বেগে মুগ্ধ অনুরাগে, ঘোর মানিসাতে সিক্ত হই রহমতে, মেঘেরা যায় ভেসে বলে যায় বাতাসে, কোকিল ডাকে শাখে শাখে কুহু কুহু, আল্লাহু আল্লাহু আল্লাহু, শানে রমজান আয়া চার সু, আল্লাহু আল্লাহু আল্লাহু, শানে রমজান আয়া চার সু, ধরায় নেমেছে আরশের শীতল ছায়া, এমন ভেবেছে কার এত হলো মায়া, আজ রং মেখে নাও রবের ভালোবাসায়, যার আলো আধার ঝর্ণা সাগর পাহাড়, হবে অবিরত শির করে নত, নেকি পাবে তত হীরার খনির মতো, রহম বাড়ি ঝরা সদায় মোহর মোহর, আল্লাহু আল্লাহু আল্লাহু, শানে রমজান আয়া চার সু, আল্লাহু 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 আল্লাহু, আল্লাহু 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 আল্লাহু, শানে রমজান আয়া চার সু, শানে রমজান আয়া চার সু। মুগ্ধ। থ্যাংক ইউ। চমৎকার, তোমাকে নিয়ে আলাদা করে বলার কিছুই নাই। ধন্যবাদ নোলক। এবার আমরা একটু গতানুগতিক আড্ডায় ঢুকি, মানে ঈদের আমেজ রেখে। হ্যাঁ, প্লিজ। তোমার ফেমের কথা শুনলাম, তোমার
সেই যোগ্যতাই আল্লাহ তাআলা তোমাকে সেটা দিয়েছে। এরপর তোমাকে নিয়ে অনেক কথা শোনা গেছে, মানে তুমি সেই ফেমটা ধরে রাখতে পারছো না, অনেক ধরনের কোনো কথা সত্য মিথ্যা আমি জানি না, তোমার কানেও নিশ্চয়ই সে সমস্ত কথা গেছে যে তোমার জীবন আচরণ, এমনকি যেহেতু তুমি আমার একদম ভাইয়ের জায়গায় তাই বলছি, এমনও কথা হয়েছে যে তুমি মাদকাসক্ত হয়ে পড়েছো, তুমি নারী আসক্ত হয়ে পড়েছো। এই বিষয়গুলো নিয়ে অনেকে কিছুটা জানে কিছুটা জানে না। যেহেতু আমি একটা আড্ডা দিতে বসলাম, আমাকে একটু বলো যে সেই সময়গুলোতে কি ঘটলো এবং তুমি ফিল করো কিনা যে সেই নোলক বাবুর জায়গাটা তুমি। আসলে আমি এই কথাটা অবশ্যই বলতে চাই এবং আমি অনেক সাক্ষাৎকারে বলেছি। বিষয়টা হলো আমাদের বাংলাদেশে আমি যখন ক্লোজ আপ ওয়ান হই তখন কিন্তু এত অ্যাভেলেবল সোশ্যাল মিডিয়া ছিল না, মানে ছিল এরকম অ্যাক্টিভিটিস ছিল না। হ্যাঁ, ইউটিউব ছিল না, অনেক কিছু ছিল না। হ্যাঁ, তো যাই হোক, ফেসবুক ছিল না। তো আমি হওয়ার পরে পরে কিন্তু মানে এমন একজন স্টার আমি হয়েছি, এটা মানে সবাই মনে করতো যে নোলক বাবু কি। হুম। তো সবাই আমার খোঁজ খবর সবসময় নেওয়ার চেষ্টা করতো। আমরা একটা জিনিস জানি, আমাদের বাংলাদেশে গুজবটা কিন্তু অনেক বেশি ছড়ায়, মানে যদি হয় একটু, এটা হয়ে যায় অনেক বেশি। তিলকে তাল এটা কিন্তু আমরা সবাই জানি, একদম ট্রু, ঠিক আছে, এটা একদম চিরন্ত সত্য কথা। আমি যদি কাউকে বলি মানে এই মিয়া, এটা হয়ে যায় এই শালা। হ্যাঁ, মানে আমি বলি এই মিয়া, ধরো কথায় কথায় কারোর সাথে আমার কোনো তর্কাতর্কি হলো, আমি যদি বলি এই মিয়া এইরকম ব্যবহার করতেছেন কেন, সেটা মিডিয়াতে আসছে এই শালা এরকম করছিস কেন, বা এরকম দেখা গেছে গায়ে আরো খারাপ কিছু হয়ে গেছে, গায়ে হাত দেওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে। এটার ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আসলে আমরা মানুষ মাত্রই ভুল, আমার কিছু ভুল ছিল। দেখা গেছে আমি, আমার একটা গুজব ছড়াইছিল হওয়ার 6 মাসের মাথায়, যে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি বন্ধু বান্ধব নিয়ে, রোড একজন দুইজন মানুষের সাথে খারাপ আচরণ করেছি এবং তাদের রীতিমতো গায়ে হাত দিয়েছি। আসলে বিষয়টা ছিল এমন যে আমি বাড্ডা হয়ে আমার এক দাদুর বাসায় যাচ্ছিলাম। তো অনেক জ্যামের ভিতরে হঠাৎ করে আমার ড্রাইভার হার্ট ব্রেক করে, রাস্তা দিয়ে একজন মহিলা এবং একটা ভাই রাস্তা পার হচ্ছিল। তো হার্ট ব্রেক করার কারণে সে একটু ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। তো সাথে সাথে আমার গাড়িতে ওই লোকটা একটা বনাটে একটা ঘুষি দেয়, দেওয়ার পরে আমার ড্রাইভারকে একটা গালি দেয়। তো আমি গাড়ি থেকে নামি বলি যে আপনি আমার গাড়িতে ঘুষি দিলেন কেন, আপনার গাড়িতে আপনার শরীরে তো লাগে নাই। তো ওই লোকটা আমাকে একটা গালি দেয়, যেটা সত্য কথা। আমার কয় তো মানে মাদার, আমার ড্রাইভারকে গালি দেয় যে এরকম ড্রাইভার বা একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তখন আমি তারে, যেটা সত্য কথা, আমি একটা ধাক্কা দেয়। আমি বলি যে আপনি গালি দিলেন কেন, গাড়িতে ঘুষিও দিলেন আবার ইয়ে করলেন। আমি তার ধাক্কা দিই, সে আমাকে একটা ধাক্কা দেয়, দেওয়ার পর আমার ড্রাইভার নামে তারে 2-4টা চট থাপ্পড় দেয়। তো যেটা সত্য আমি সেটাই বললাম। তারপরে সে গিয়ে গুলশান থানায় মামলা করে যে আমরা 5-7 জন বন্ধু বান্ধব মিলে তাকে মারধর করি। তোমার কাছে কি মনে হয়, সরি ইন্টারাপ্ট করলাম, যে তুমি নোলক বাবু বলেই মামলাটা করেছিল, অন্য কেউ হলে করতো না এরকম বিষয়? না, নোলক বাবু বলেই মামলাটা করেছে, অন্য কেউ হলে হয়তো করতো না, কারণ অন্য কেউ হলে এরকম কিছু হতো না। আচ্ছা, তবুও কারণ মিডিয়াতে কিন্তু দেখা গেছে আমাদের বাংলাদেশে কিন্তু প্রতিনিয়ত ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, অনেক বিশাল বিশাল কাহিনী হচ্ছে, এগুলা কিন্তু আসে না। কিন্তু আমরা মিডিয়া পার্সনরা যদি একটু কিছু করি, সেটা কিন্তু সাথে সাথে সারা এটাই স্বাভাবিক। হ্যাঁ, আরেকটা ব্যাপার বলো, তারপরও যতটুকু ঘটনা ঘটলো সেটার জন্য তুমি কখনো সরি ফিল করেছো কিনা? বা কারণ না, তারপরে আমি যখন ঝগড়া শেষ হলো তখন আমার একটু খারাপ লাগছে যে আমার ড্রাইভারটা যখন তারে গায়ে হাত দিছে এবং সেও আমার ড্রাইভারকে গায়ে হাত দিছে, দুজনের ভিতরে হয় আর কি হাতাহাতি হয়েছে। পরে আমি গিয়ে থামাই আমি তাকে বললাম যে, তখন আমি একটু সুন্দরভাবে বলছি যে ভাই, সবার সাথে সবকিছু করতে আসেন না, আর ভুলটা ছিল আপনার, যাই হোক চলে যান। পরে আমরা আমার মতো চলে যাই, সে তার মতো চলে যায়, গিয়ে গুলশান থানায় মামলা করে। পরে এই মামলা আমি ইজিলি আমার জামিন হয়ে যায়। আমার কোর্ট পর্যন্ত যেতে হয় নাই আল্লাহর রহমতে, কারণ আমি সুন্দরভাবে যখন উপস্থাপন করি আমার উকিলকে যে এই বিষয়, তখন এটা আমি একবার কোর্টে দাঁড়াইছি, সাথে সাথে আমাকে জামিন করাই দিছে। তারপরে আরেকটা ঘটনা হয়েছিল জামালপুরে। চাঁদ রাতে আমি একদিন জামালপুরে যাই, আমি ঈদ করার জন্য যাই। তো আমার খালাতো ভাই, ওর নাম হচ্ছে রুবেল। তো আমি বাসার সামনে আমি গিয়েই আগে সবসময় আম্মুর এখানে, আম্মু ছিল জামালপুরে, কারণ ঈদের কিছু মাসখানিক আগে আম্মু জামালপুরে চলে যায়, আমি আম্মুকে নিয়ে আসতে যাই এবং একসাথে ঈদ করতে যাই।
তো যাওয়ার পরে আমি বাসার সামনে গাড়িটা পার্ক করে আমি আম্মুকে দেখতে যাই। আমি আমার রুবেল, আমার খালাতো ভাই, ওকে বলি যে তুমি গাড়িতে থাকো, আমি আম্মুর সাথে দেখা করে আসতেছি। তো ও কি করে, গাড়িটা স্টার্টে ছিল, অটো গাড়ি, তো ও নিয়ে একটু ঘুরতে চলে যায়। কারণ ও আমার সাথে সবসময় থাকে, দেখে আমি কিভাবে চালাই। ও 1-2 দিন চালাইছে, তো ও শখ করে ঘুরতে নিয়ে চলে যায় যে ও আমি আস্তে আস্তে ও একটা চক্কর দিয়ে আসুক, এই চিন্তা করে ও চলে যায়। আমি এসে দেখি যে আমার গাড়ি নেই। পরে ওরে ফোন দিয়ে, ও ফোনও ধরে না। 15-20 মিনিট পরে একজন রিক্সাওয়ালা, আমি হেঁটে হেঁটে বটতলার দিকে যাচ্ছিলাম বন্ধু বান্ধব নিয়ে, একটা রিক্সাওয়ালা আমাকে বলতেছে যে ওই ফিশারির মোড়ে নোলক বাবুর গাড়ি ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা সবাই যাই, গিয়ে দেখি যে আমার গাড়িটা ট্রেনের ধাক্কা লেগে ওই খালে পড়ে রয়েছে। আমার খালাতো ভাই রুবেল, ও আমার খালাতো ভাই, ও নাই গাড়িতে। ও আর কি ভয়ে চলে গেছে, যে কি করবে, মানে ও চিন্তা খুঁজে পাচ্ছে না, ওর ফোনও ধরে না। পরে যাই হোক, গাড়িটা রাতে অ্যাক্সিডেন্ট হয় 12টা-1টার দিকে। আমরা তুলতে তুলতে পরের দিন সকাল হয়ে যায়। তো সকালবেলা দেখি যে অনেক মিডিয়ার লোকজন আসছে, ছবি টবি তুলতেছে। এইটা অনেক পত্রিকায় আসছে যে আমি ড্রিঙ্ক করে ট্রেনের সাথে লাগাই দিছি। আজব, চিন্তা করো। মানে আসলে আমি মুসলমান, মানে যদি মুসলিম যদি সত্যি হয়ে থাকে, ইসলাম যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমার এই কথাটাও সত্যি, মিথ্যা না, একচুল পরিমাণ মিথ্যা না। পরের দিন অনেক পত্রিকাতে আসলো আমি ড্রিঙ্ক করে, মদ খেয়ে আমি ট্রেনের সাথে, অল্পতে বেঁচে গেলেন নোলক বাবু, ক্লোজ আপ তারাকা অল্পতে বেঁচে গেলেন ড্রিঙ্ক করে ট্রেনের সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট। তো এটা আমার বিষয়টা আমার খুব কষ্ট লাগছে। আমি পরবর্তীতে আমি কোনো প্রেস কনফারেন্সও করি নাই যে এটা কোনো প্রতিবাদ দিব, মানে আমার খুব খারাপ লাগছে, ইচ্ছা করে যে ঠিক আছে, যেটা আবার হয়েছে, পাস্ট ইজ পাস্ট। আমি যদি ভালো কিছু করি, এটার রেজাল্ট মানুষ সামনে দেখতে। এই হচ্ছে আমাদের মানে আমার যে গুজবের অবস্থাগুলো এগুলো। আর আরেকটা বিষয় ছোট্ট করে বলি, একবার প্লেনে আমাদের সাথে ঝগড়া হয়েছিল। কারণ আসলে এই প্রোগ্রামটার মাধ্যমে হয়তো বা অনেক মানুষ আমার এই কথাগুলো শুনবে, জানবে। হ্যাঁ, তো প্লেনে আমি হিথ্রো থেকে আসছিলাম ঢাকায়, বাংলাদেশে। আমার এক বড় ভাইয়ের সাথে যখন আমরা প্লেন আকাশে, আমার এক বড় ভাই, সে টয়লেটের দিকে যাচ্ছিল। সে অনেক উঁচা আর কি, অনেক হাইট টাইট অনেক ভালো। তো যাওয়ার সময় তার কাঁধে একটা লোকের সাথে লাগে আর কি। তো তার সাথে হাতাহাতি হয়, কথা কাটাকাটি হয়। ওই লোকটা এক পর্যায়ে আমার ওই ভাইকে গালি দেয়, মা তুলে। হ্যাঁ, ইয়ারে রানিং ওই ভাইরে আমার ওই ভাইকে গালি দেয়। আর আমার ওই ভাই তো তার মাথা তার মার ছিঁড়ে যায়, সে ইচ্ছা মতো মারামারি করে, ঘুষায় টুসায়, দেখা গেছে বিদিকিচ্ছা অবস্থা। আধা ঘন্টা 40 মিনিট এগুলোই চলে। তো বাংলাদেশে নামার পরে পরের দিন পত্রিকাতে আসলো যে নোলক বাবু বিমানবালাদের সাথে খারাপ আচরণ করছে, ড্রিঙ্ক করে মাতলামি করছে। অথচ গ্যাঞ্জাম হয়েছে আমার ওই বড় ভাইয়ের সাথে। কিন্তু ওই বড় ভাই আমার প্লেনের টিকিট কেটে দেয়, আমরা একই সিটে ছিলাম, একসাথে আমরা আসছিলাম। আমি ওই বড় ভাইয়ের এখানে ছিলাম 2-2.5 মাসের মতো কভেন্ট্রিতে। তো আসলে মূলত ঝগড়াটা কিন্তু তার সাথে হয়। এক পর্যায়ে যেটা হয় আর কি, তার সাথে থাকলে আমারও তো দেখা গেছে যে একটু ফিরাইতে হয় বা ইনভলভ হয়ে যায়। তো আসছে যে আমি বিমানবালাদের সাথে খারাপ আচরণ করছি, এই সেই একদম। তো এই হচ্ছে আমাদের মিডিয়ার অবস্থা। তো মানে এই কোন জায়গাতেই এই সংবাদের বিপরীতে তুমি কি কোথাও ডিফেন্ড করো নাই, তোমার কথা বলো নাই? না, আমি ওই কি বলে বিমানের যে ঘটনাটা, তারপরে আমি ওই জিনিসটা আমি বিভিন্ন জায়গায় আমি প্রতিবাদ জানিয়েছি। বিষয়টা হলো যে প্রত্যেকটা জায়গাতেই কোথাও না কোথাও অন্য ঘটনার থ্রুতে হলো তোমার ইনভলভ হয়ে যাওয়াটা কি বড় করে দেখা হয়েছে ব্যাপারটা। তুমি কি মনে করো সেগুলো তোমার পরবর্তীতে ক্যারিয়ারে একটু ক্ষতি করেছে, বা সেটা তোমার? অবশ্যই ক্ষতি করেছে, কারণ আমরা তো সেলিব্রিটি, আমাদের মানে ভালো খবরের চেয়ে গুজবটা বেশি দ্রুত ছড়ায়, যে কারণে অবশ্যই আমার ক্যারিয়ার জগৎ অবশ্যই ক্ষতি হয়েছে। কিন্তু আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, আমি যদি ঠিক থাকি, আসলে মানুষের এগুলো কিন্তু বেশি দিন থাকে না। রিয়েল সত্যটা কোনো একটা না কোনো এক সময় বের হয়ে আসে। এবং আমি যদি ভালো কিছু করি, হয়তো বা হ্যাঁ, একটা কথা আমি যে টোটালি কিছু করি নাই এমন না, আমি আমার কথাটাও বলি। আমি যখন ক্লোজ আপ ওয়ান হই, তোমার এই কথাটা শুনবো, আলোচনা অনেক ভারী হয়ে যাচ্ছে। তুমি বসে আছো, ক্লোজ আপের কথা হচ্ছে, গান শুনবো না, এটা হয় না। একটু 4 লাইন কিছু একটা শোনাও, তারপর আবার এই যে তুমি তোমার কথাটা বলতে যাচ্ছিলা সেখানে যাবো। আচ্ছা, আমি রিসেন্ট কক্সবাজারে 4টি গানের শুটিং করেছি।
ওইখান থেকে একটা গান শোনাবো। হ্যাঁ। এই গানটি আমার খুব প্রিয় একটি গান। এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় শেখ নজরুল ভাই এবং সুর করেছে ফিদেল নাইম। ছোট্ট করে শুনবো। হ্যাঁ, কোনটায় আমার বসত বন্ধু, কোনটায় আমার ঘর, কোনটায় আমার বসত বন্ধু, কোনটায় আমার ঘর, আমি বুঝি গো বুঝি সবই, কে আমার আপন পর, আমি বুঝি গো বুঝি সবই, কে আমার আপন পর, কোনটায় আমার বসত বন্ধু, কোনটায় আমার ঘর। তুমি বোঝো কে আপন পর? আসলে বুঝো? কেন বুঝবো না, বুঝে তো বয়স হয়েছে। চমৎকার। এবার তুমি বলছিলে যে তুমিও যে একেবারেই কিছু করো নাই, সেরকম একটা কথা বলতে দিচ্ছিল। হ্যাঁ, আসলে আমি আসলে আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, কারণ পৃথিবীতে আসছি আমি একা, আমি চলে যাব একা। আসলে মিথ্যার জয় কখনোই হয় না। তো এই ইন্ট্রোটা দেওয়ার কারণ এইটাই যে আমিও যে কিছু করি না এমন না। আমি দেখা গেছে আমি যখন ক্লোজ আপ ওয়ান হয়েছি তখন আমার বয়স ছিল 17। মানে 18 বছর পড়েছে। আর আমি হঠাৎ করে গ্রাম থেকে শহর ভিত্তিক হয়ে গেলাম, শহর কেন্দ্রিক হয়ে গেলাম। আমি অনেক কিছু বুঝে উঠতে পারি নাই যে আমার আসলে কখন কি করা উচিত, কিভাবে চলা উচিত। আর আমার কিন্তু ওই সময় আমার ওরকম গাইডলাইন ছিল না। আমি আমাকে গাইড করতাম। দেখা গেছে যে আমার মন চাইতো আমি গাড়ির পেছনে স্পয়লার লাগাইতাম, তারপরে অনেক সাউন্ড দিয়ে আমি গাড়ি নিয়ে যখন আমি বনশ্রীতে ঢুকতাম অনেকেই বুঝতো যে নোলক বাবু একটা বয়সেরও তো একটা যাচ্ছে। ব্যাপার হ্যাঁ, থাকে। আমি খুব মানে উর্কিস পার্কিস চলতাম, মানে আমার ইচ্ছা মতো আমি, মানে দেখা গেছে যে একটা কি বলবো, মানে বয়সের যে বিষয়টা আর কি, আমরা ইয়ং আর ওই বয়সে বয়সে যেটা এত করি বড় একটা অনেক মজমাস্তি। স্টারিজম। একটা জিনিস দেখা গেছে কি, আমি তো কখনো বাইক কিনতে পারবো কিনা এরকম চিন্তা ভাবনা আমার ভেতরে ছিল না। হঠাৎ করে আমি ব্র্যান্ড নিউ 22 লাখ টাকার গাড়ি পেয়েছি, স্বাভাবিক আমার মনের ভিতরে একটু মজমাস্তি থাকতোই সবসময়, ঠিক আছে। হ্যাঁ, সরল স্বীকারোক্তি। তো দেখা গেছে যে একটা ছেলে একটা বাবার কাছে যখন বাইক চায়, ওর বাবা যদি ওরে R15 কিনা দেয়, ও বাইকটা নিয়ে 1-2 মাস কি করবে এটা আমরা সবাই জানি এলাকার ভিতরে, মানে অনেক ভাব নিয়ে চলাফেরা করবে। তো ওই জিনিসটা আমার ভিতরে কাজ করতো। আমি যখন এলাকায় যাইতাম ঘুরতে, সবসময় দেখা গেছে আমি মানে এখান থেকে ওইখানে গেলে আমি গাড়ি নিয়ে যেতাম। তো ওই বন্ধু বান্ধবের সাথে সবসময় আড্ডা দিতাম 12টা 1টা 2টা পর্যন্ত, অনেক মজা টজা করতাম। তো এই জিনিসগুলো আসলে তখন আমি বুঝিনি যে আমার একটু রিজার্ভ হয়ে চলা উচিত। না, সেটা তোমার বোঝার কথা না। একটা ব্যাপার আমাকে বলো, যে যে প্ল্যাটফর্ম গুলো আছে, শুধু ক্লোজ আপের কথাই বলছি না, আরো যেগুলো রিয়ালিটি শো যেরকম যারা আছে, তাদের ওখান থেকে কি তোমাদেরকে মানে গাইড, একজন মানুষ স্টার হয়ে গেল বা তাকে নিয়ে আসা হলো, এবং তোমরা তো মানুষের দ্বারা তৈরি, হ্যাঁ, আল্লাহ তাআলার ইচ্ছায়। তো তোমাদের তো এখানে দায়িত্ব দায়বদ্ধতার জায়গাও আছে। সেক্ষেত্রে ওই সব জায়গা থেকে কোনো ধরনের গাইডেন্সই ছিল না, বা তারা কি এটা কেয়ারটা করে নাই কখনো? আসলে সবাই তো 24 ঘন্টা আমাদের সাথে আর থাকতো না। কিন্তু তারা তো বলতো যেভাবে চলো, এভাবে এটা না, করো না। ওইটা তো আসলে আমাদের নিজের উপরে ডিপেন্ড করতো, কারণ আমরা যে কিছুই বুঝতাম না তা তো না। বাহ, এটাই সত্য কথা। সবকিছুই বুঝতাম, বাট বোঝার মতো যে কাজগুলো ওগুলো হয়তো বা মানে মানে 100% করতাম না। দেখা গেছে যে আমার তো দরকার নেই রাতে 3টা পর্যন্ত আড্ডা দেওয়ার, সে এক্সাম্পল আমি এখানে রাতে 3টা পর্যন্ত অনেক জায়গায় আড্ডা দিতাম, অনেক মোড়ে মোড়ে আড্ডা দিতাম। হ্যাঁ, তো ওই সময় আমি মানে এত বড় একজন স্টার, এত বড় একজন সেলিব্রিটি, অবশ্যই মানে রিজার্ভ যে ব্যাপারটা, ওই জিনিসটা আমার ভিতরে ছিল না। আর আমি গাইড বলতে ধরো আমার বাবা মা যদি অনেক উচ্চ শিক্ষিত থাকতো, আমি যদি একটা অনেক ভালো ফ্যামিলির ছেলে, ফ্যামিলি বলতে ধরো আমার বাবার অনেক টাকা পয়সা থাকতো, হ্যাঁ, আমি যদি শিক্ষিত থাকতাম, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হতো না। তখন আমার বাবা মাই আমাকে গাইড করতো। প্রোগ্রামে যাওয়ার সময় আমাকে তারা নিয়ে যেত, তারা সাথে করে বাসায় নিয়ে আসতো।
তখন আমি তো সব জায়গায় একা মুভ করেছি, আমি আমার বললাম কি আমি আমার নিজেকে আমি গাইড করতাম, তোমার সব সিদ্ধান্ত তোমার নিজেকে আমার নিজেকে নিতে হতো। তো এই সিদ্ধান্তগুলোর ভিতরে হয়তো অনেক সিদ্ধান্ত আমার ভুল ছিল, তো যেগুলো আমি তখন বুঝতাম না, এখন বুঝি। কারণ তখন না বোঝাটাই স্বাভাবিক, কারণ আমি হঠাৎ করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসছি, এত খ্যাতি পেয়ে গেছি, এত টাকা, এত কিছু, ঠিক আছে। আমি এগুলো সবগুলো একসাথে, প্রতিদিন ইন্টারভিউ, প্রতিদিন ফটো সেশন, এগুলো করতে করতে একদিন আমি করছিলাম কি, মানে টানা 15-20 দিন প্রতিদিন ইন্টারভিউ, প্রতিদিন প্রোগ্রাম। আমার হঠাৎ করে আমার নিজের এত বিরক্ত লাগছে যে কি হইতেছে এটা, মানে আমি সময়ই পাই না। তো হঠাৎ করে আমি একদিন ফোন বন্ধ করে আমি কক্সবাজার চলে যাই 4-5 দিনের জন্য। 4-5 দিন আমার আর কেউ খুঁজে পায়নি। আচ্ছা, আমি 4-5 দিন শুধু রিল্যাক্স করছি, ঘুরছি, মজা করছি। তো এই যে ব্যাপারটা, আসলে এত প্রেসারের ভিতরে ছিলাম, তো সবকিছু মিলে আসলে আমার বয়স অনুযায়ী ওই সময়টা কিছু কিছু ভুল থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, আমি আরো যে ভুলগুলো ইনশাআল্লাহ নেক্সট টাইম কখনো হবে না। এবং যে নোলক বাবু এখন আমার সামনে বসে কথা বলছে, আমারও যে খুব বয়স হয়ে গেছে ব্যাপারটা তা না, কিন্তু তোমার জন্য সেই সময় থেকে এতটা ভালো লাগা আর অন্য সবার মতন আমি আমার কথাও বলতে পারি বা আমাদের পরিবারের কথা বলতে পারি, সবারই ছিল, এখনো আছে। যে নোলক বাবু এখন কথা বলছে সেই নোলক বাবু মাশাআল্লাহ অনেক বেশি ম্যাচিউর, এবং এই কথাগুলো আমার কাছে মনে হয় যে যারা এই ইন্ডাস্ট্রিতে আসছেন কিংবা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অলরেডি স্টাডিজমটা পেয়ে যাচ্ছেন বা হবেন বা পাবেন, ভেরি ইম্পর্টেন্ট আর্কাইভ করে রাখার মতন। একটা শো দেখার জন্যই বলছি না, বা একটা শো এর জন্যই না, ফ্রম নোলক বাবু, মানে নোলক বাবুর মুখ থেকে বলা এই কথাগুলো আমি সংবাদ প্রকাশকে অনুরোধ করব যে এই অংশটুকুনকে আলাদা টেক কেয়ার করার জন্য। এটা বোধহয় একটা গাইডলাইনের মতন হয়ে যেতে পারে, যে নোলক বাবু নিজে থেকেই বলতে পারে যে আমি তো ওরকম সচ্ছল জায়গা থেকে আসি নাই, আমার এডুকেশন লেভেলটা ওইরকম জায়গা ছিল না। যে কমপ্লেন গুলো নামে বেনামে মানুষগুলো এই মানুষটার ব্যাপারে করতেন, সে কিন্তু আজকে সেই স্বীকারোক্তিগুলো দিল। তো প্রপার গাইডেন্সটা পেলে হয়তো আমরা এই অ্যাসেট গুলোকে, আমি ঝরে যাওয়াও বলছি না, হয়তো আরো কালারফুল দেখতে পারতাম। কারণ এখানে তো সব সিদ্ধান্তগুলো নিজেকে নিয়ে চলতে হয়। লোক প্রসঙ্গ যেহেতু উঠলো, আমি আরো দুটো ব্যাপারে একটু কথা বলবো। তোমার ব্যাপারে যে কমপ্লেন গুলো আরো আমরা শুনেছি, হ্যাঁ, এবং আমার বিশ্বাস যে তুমি খুব সরল ভাবেই সেগুলো স্বীকারোক্তি হলে স্বীকারোক্তি দিবা, যতটুকুন বলা যায় অন ক্যামেরা আমাদের সামনে আছে। তুমি কি কখনো কোনো নায়িকার প্রেমে একেবারে অজ্ঞান হয়ে যাওয়া, পাগলামো করা কিংবা ইনভলভ থাকা, এরকমটা কি ঘটেছে? এগুলো কখনোই ঘটে নাই, কারণ তখন আমার প্রেমে অনেক নায়িকারা, অনেক বাংলাদেশের অনেক 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 সুন্দরী সুন্দরী মেয়েরা, অনেক স্কুল ভার্সিটি ছাত্রীরা। মেইলি কোনো একটা ব্যাপার নিয়ে তোমার সাথে একটা বিতর্ক তৈরি হয়েছিল? না, ওরকম আসলে কিছু না। আসলে কি আমি বলি, আমি যখন আমার পরে যখন সালমা হয়, আজকে তোমার প্ল্যাটফর্ম, হ্যাঁ, আমার পরে যখন সালমা ক্লোজ আপ ওয়ান হয়, অনেক মানুষ গুজব ছড়াইছে যে সালমার সাথে আমি প্রেম করি বা সালমার সাথে আমার বিয়ে হওয়ার কথা চলছে। হ্যাঁ, আমরা যখন ক্লোজ আপ ওয়ানে, এই যে আমাদের বিউটি, আমি ওরে বুড়ি করে ডাকে, আমার বোন, ঠিক আছে, ও আমরা যখন হই তখন অনেক গুজব ছড়াইছে যে বিউটির সাথে আমার একটা রিলেশন আছে। তো এইগুলো আসলে বাংলাদেশের কিছু ন্যারো মাইন্ডের মানুষ আছে, তারাই এগুলো করে, ঠিক আছে। তখন আমি কেন পাগল হবো? আমার জন্য তো সারা বাংলাদেশ পাগল। এত সারা বাংলাদেশ পাগল, এত সুন্দর সুন্দর মেয়েরা পাগল, নায়িকারা পাগল, তুমি তো মানুষ, তুমি অনেক ধরনের ভুল যেহেতু করছো, এটাকে ভুল বলছি না, তো তোমার তো মন সেদিকে যাওয়ারই কথা। না, আমার মন জামালপুরে, আমি একটি মেয়ের সাথে প্রেম করতাম। হ্যাঁ, ওই মেয়েটার সাথে আমার ইচ্ছা ছিল যে ওর সাথে আমার অন্যরকম একটা রিলেশন হবে, এবং আমার ইচ্ছা ছিল আমি ওকে বিয়ে করব। কিন্তু বাই দ্য ওয়ে আসলে এটা আল্লাহ পাকের হাতে হয় নাই। তো ওকে দেখার জন্য আমি জামালপুরে প্রতি মাসে 15-20 বার যেতাম। তারপরে ওর সাথে ব্রেকআপ হওয়ার পরে বরিশালে আমি একটা প্রেম করি, আমার একটা মেয়ের সাথে আমার একটা রিলেশন হয়ে যায়। ওর সাথে আমার অনেক 2-3 বছরের মতো রিলেশন ছিল। তারপরে ওর সাথে আমার কাট হয়ে যায়। তারপরে আমি 6 মাস 1 বছর মতো আমি একদম রিল্যাক্স ছিলাম, রিজার্ভ, যে কোনো প্রেম প্রীতি সব বাদ, আমি একটু গানের দিকে মন দেই। আস্তে 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 2008-এর শেষের দিকে আমার কপালে, আমার লাইফে আসে আমার ওয়াইফ। আমার এখন 3টা বেবি, 2 ছেলে 1 মেয়ে। তো যিনি আসলেন শেষ পর্যন্ত, এখন কি মনে হচ্ছে যে শেষ পর্যন্ত যা হয় সেটা ভালোই হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা করেন অবশ্যই ভালোর জন্য করেন, এবং এটাই প্রথম, এটাই শেষ, ইনশাআল্লাহ সেটাই। আর আমার ওয়াইফ অনেক ভালো, ও খুব ইসলামিক মাইন্ডেড, ও চিটাগং ওর বাসা। আর আমি সবকিছু মিলেও আমাকে অনেক টেক কেয়ার করে, ওর জন্য আমি আর অনেক বেশি ভালো, একজন প্রপার এখন গার্ডিয়ান পেয়ে গেছো তুমি। আচ্ছা, আমাকে এটা বলো, ইন্ডাস্ট্রির কারোর সাথে কি তুমি নরমাল একটা কফি ডেটেও যাও নাই? মানে এই কথাগুলো তো এমনি আসে না, আমি ইন্ডাস্ট্রির কথা বলছি। না, ইন্ডাস্ট্রির কারোর সাথে আমি কোনো কফি ডেটেও যাইনি, যেটা সত্য কথা। কাউকে ভালো লাগে নাই?
ভালো তো অনেককেই লেগেছে, কিন্তু আসলে আমি সবসময় আমার এলাকার সেই যে ছোটবেলার বন্ধু বান্ধব, আমি তাদেরকে নিয়ে ব্যস্ত থাকতাম। আমি দেখা গেছে তাদেরকে ইনভাইট করে আনতাম হ্যাঁ। আমার বাসায়, তারা 8 দিন 10 দিন থাকতো, যাওয়ার সময় তাদের গিফট কিনে দিতাম। আমি আবার ঘন ঘন জামালপুর যেতে পছন্দ করতাম, মানে কয়েকদিন পরে পরে আমি জামালপুর চলে যেতাম। দেখা গেছে রাতে 12টার দিকে গাড়ি স্টার্ট দিয়েছি, 3টা 4টার দিকে পৌঁছে ঘুমাইছি, ঘুম থেকে উঠে একটু ঘোরাফেরা করে আবার পরের দিন আমি ঢাকায় চলে মানে আসছি। এলাকার প্রতি ভালোবাসা অন্যরকম ছিল। অনেকক্ষণ আড্ডা হয়ে গেছে, এবার একটু একটা পরিচিত গানের মুখ শুনতে চাই, যেটা আমরা ক্লোজ আপে শুনেছি তোমার মুখ থেকে, যে কোনো একটা গান থেকে অল্প একটু অংশ, তারপর আরেকটি অব্লিগেশনস নিয়ে কথা বলে আমরা অন্য পর্বে চলে যাব। সুয়াসান পাখি আমার, সুয়াসান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? বুলবুলিয়ার তোতা ময়না কত নামে ডাকি, আজ কেন হইলে নীরব মেলো দুটি আখি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? থ্যাংক ইউ। যতবার শুনি, যতভাবে শুনি ভাল লাগে, এবং সাথে সাথে শ্রদ্ধেয় বারি সিদ্দিকী, তাকেও আমরা স্মরণ করছি। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা ব্যাপার, আমি চাই কি তুমি কথাগুলো বলো, কারণ এটা একটা আর্কাইভ হয়ে থাকবে, তো এটা খুব জরুরি দরকার। অলরেডি তুমি এমন কিছু কথা বলেছো, আমার বিশ্বাস যে কথাগুলো অ্যাসেট হয়ে থাকবে, বা এর দরকার। এভাবে তো কেউ কথা বলে না, না? তোমার নামে একটা তুমি মাদকাসক্ত হয়ে গেছো এবং প্রচন্ড পরিমাণে মাদকে ইনভলভ হয়ে গেছো, এরকম অ্যাপ্লিকেশনস আছে। এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবা, কতটুকু? আমি তো এটা একটু আগে বলেছি যে আসলে অনেক সময়, হ্যাঁ, আগে দেখা গেছে যে আমরা কোনো পার্টিতে, এখনো অনেক মানুষ আছে দেখা গেছে যে বিয়ে বাড়িতে, আমি একটা এক্সাম্পল দিই, বিয়ে বাড়িতে ছেলের বয়স হচ্ছে 18, মেয়ের বয়স হচ্ছে, ধরো ছেলের বয়স 20, মেয়ের বয়স 18, বাবার বয়স হচ্ছে 60, মার বয়স হচ্ছে 50। তারাও কিন্তু অনেক বিয়েতে দেখা গেছে ড্রিঙ্কস করে মেয়ের বিয়েতে গায়ে হলুদে নাচানাচি করে, আমরা অ্যাভেলেবেল দেখতে পাই। তো ওই সময়টা আমরা বন্ধু বান্ধব, দেখা গেছে আমি প্রথম প্রথম যখন হয়েছি, অনেক বন্ধু বান্ধব মানে চিন্তা করতো যে একটু বিয়ার খাবো, বিয়ার জিনিসটা কি, জীবনের যেটা খাই নাই, চোখে দেখে নাই। অনেক বন্ধু বান্ধব আমাকে রিকোয়েস্ট করতো ঢাকায় এসে যে বন্ধু একটু বিয়ার খাওয়া, মানে বন্ধুদের পাল্লায় পড়ে ঘটনা, বন্ধুদের পাল্লায় পড়ে হয়তো অনেক সময় আমরা একটু আড্ডাটাতে গিয়ে অনেক সময় একটু খাওয়া হয়েছে। কাজেই বন্ধু নির্বাচনে খুব সাবধান। হ্যাঁ, অনেক সময় অনেক একটু হালকা পাতলা একটু হয়তো খাওয়া হয়েছে, কিন্তু এটা যে মানে আসলে সবকিছুই নিজের ভিতরে, নিজের উপরে। মাদকাসক্ত তাকেই বলে যে একদম মাদক খেতে খেতে জীবনটাকে শেষ করে ফেলে। আমি যদি ওরকমই হইতাম তাহলে আজকে এখানে বসে কথা বলতাম, আমি এখানে এরকম থাকতাম না, আমি এখন মাদকাসক্ত কেন্দ্র হসপিটালে থাকতাম, ঠিক আছে? তো আসলে বিষয়টা হচ্ছে এরকম। আমি প্রথমে একটা কথা বলেছি যে আমরা কিছু সেলিব্রিটি আছে, রাস্তায় দাঁড়ায় যদি সিগারেট খাই, সেটা মিডিয়াতে আসে যে রাস্তায় দাঁড়ায় গাঁজা খাইতেছে। এক কথায় আমি মানে সেক্ষেত্রে কি এমন হইলো যে এত বড় একটা তারকা খ্যাতি পাওয়ার কারণেই নোলক বাবুর উপরে এত প্রেসার, এত নজর, এত চারপাশ থেকে চাপ চলে আসলো, ব্যাপারটা এরকম? হ্যাঁ, এইটাই স্বাভাবিক ভাইয়া। যখন তুমি দেখো, যখন আমাদের এই যে নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের ইউনূস সাহেব, উনি যখন নোবেল পেয়েছে, কত তাকে নিয়ে মাতামাতি, কত কি, কিছুদিন পরে কিন্তু তার নামে বদনামি শুরু হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা এগুলো রাজনৈতিক ইস্যু, আমরা না, এটা সারা পৃথিবীর মানুষের ক্ষেত্রে এগুলো হয়, অস্বাভাবিক কিছু না। তো সবকিছুর পরে বলবো যে বাংলাদেশের মানুষ আমাকে যেই স্বপ্ন, যে আশা নিয়ে নোলকবাবু বানিয়েছে, ইনশাল্লাহ আমি সেই আশাগুলো পূরণ করার লক্ষ্যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা মোরালেস অনেক কথা বলে ফেলেছি। তুমি যে মানুষগুলো ভালো তোমাকে বেসেছে, তারা কিন্তু এখনো ভালোবাসে নোলক, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে। আর সেই ভালোবাসার কারণে তাদের জন্য যেটা বলতে চাও তোমার ক্যামেরাতে বলবা, আর যদি কোনো ভুল ভাঙানোর থাকে। না, আমার প্রিয় দর্শক, আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো, আপনাদের জন্যই আমি আজকে এই জায়গাটাতে আসতে পেরেছি। অবশ্যই আমার যোগ্যতা ছিল, আল্লাহর রহমত ছিল, কিন্তু আপনাদের সিম্প্যাথি, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, যার কারণে আমি আজকে নোলক বাবু হয়েছি। এবং এই নোলক বাবুকে সারা জীবন আপনাদের কারণে আমি ধরে রাখতে চাই, কারণ আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন,
যে সম্মান দিয়েছেন, এই সম্মান ধরে রাখার জন্য আমার যা করণীয় আমি তাই করব। আমার জন্য শুধু একটু দোয়া করবেন, আর গুজবে কান দিবেন না। ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে, এবং সামনে অনেক ভালো ভালো কাজ করব, আপনাদের অনেক নতুন নতুন সারপ্রাইজ দিব। আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আগের মতো আমাকে ভালোবাসবেন। সবাই ভাববে যে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, না, আমাদের অনুষ্ঠানের মজার অংশ এখন শুরু হচ্ছে। অনেক কথা বলে ফেলেছি, এবার এইটার নাম ঠিক করি নেই। হ্যাঁ, কোনো নাম নাই এটা। অনেকে বলে আলাদিনের আশ্চর্য প্রদীপ, অনেকে বলে অনেক কিছু আর কি। এটা নাম যে কি হবে জানি না, এটা বেনামি। এটার ভেতরে কিছু কাগজ আছে বিভিন্ন রঙের, দর্শকরা অলরেডি জানে, তারপরে একটু দেখাই। এই কাগজগুলোর মধ্যে একটা করে শব্দ লেখা আছে। তুমি এখান থেকে 5টা কিংবা 6টা, কখনো কখনো খেলতে ভাল লাগে দেখে আমরা একটা বেশি তুলি, শব্দ তুলবা। যে শব্দটা পাবা তুমি সেটার সাথে নিজের জীবন অভিজ্ঞতা বা তোমার সাথে মিলে যায় এরকম কোন একটা ঘটনা কিংবা কোনো কথা কিংবা কোনো স্বীকারোক্তি বা কিংবা কোনো কিছু সেইটার সাথে জড়ায়ে বলবা। মানে বুঝতে পারছি? ধরো গান, বুঝতে পারছি, তুমি তোমার গানের কথা বলবা। হ্যাঁ, ওভারঅল গানের সংজ্ঞা, বা ডিপ্লোম্যাটিক হওয়া যাবে না। তুমি যত বেশি বলবা তত বেশি অংশটাতে আমরা মানে আমাদের ভালো লাগবে। বুঝতে পারছি। আমরা শুরু করব? হ্যাঁ, শিওর। ওকে, যে কোনোটাই তুমি বেছে নিতে পারো। ওকে, আমি সাদা পছন্দ করি। বাহ, আমরা এই ক্যামেরায় দেখবো শব্দটা। ওকে, শিওর। তারকা খ্যাতি। তারকা খ্যাতি, আমার মনে হয় তারকা খ্যাতি নিয়ে অনেক কথা আমরা অলরেডি বলে ফেলেছি। তবে হ্যাঁ, তারকা খ্যাতি যেহেতু উত্তর তুমি বলার আগে আমি একটা প্রশ্ন করি, সেই প্রশ্ন থেকে হ্যাঁ বলো। তারকা খ্যাতিটা তাহলে তোমার জীবনের জন্য তোমার কাছে কি মনে হয়? মানে এটা সাপে বর হলো না, তারকা তো সবাই হতে পারে না। তারকা হওয়ার জন্য ওই তারকা খ্যাতির আলাদা একটা যোগ্যতা লাগে। আর অবশ্যই সর্বোপরি বলবো যে আল্লাহর রহমত লাগে, কারণ সবাই তারকা হতে পারে না। তো আমি তারকা হয়েছি, এটা আল্লাহর পাকের অশেষ রহমত ছিল, মানুষের ভালোবাসা, আমার যোগ্যতা সবকিছু মিলে তারকা হয়েছে। তারকা হওয়ার চাইতে তারকা খ্যাতিটা ধরে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, রেখে দাও পাশে আরেকটা। ওকে, এবার আমি কিছু বলবো না, তুমি নিজেই বলবো। লাভ। আচ্ছা, লাভ এমন একটা জিনিস আসলে প্রতিটা মানুষ, আমি ব্যাখ্যা শুনতে চাই না, আমি তোমার কথা শুনতে চাই। আচ্ছা, লাভ সংজ্ঞা না। আমি যার সাথে লাভ করেছি, আমার ওয়াইফ, যার নাম মৌ, জান্নাতুল ফেরদৌস মৌ, সেই লাভের কারণে, সেই ভালোবাসার কারণে এখন আমার ঘরে 3টি বেবি আছে। আমার 2 ছেলে 1 মেয়ে। আমার মেয়ের বয়স 3.5, ওর নাম জান্নাতুল আরাফা। আমার বড় ছেলে আদর, ছোট ছেলে আদিয়াত। তো এটাই হচ্ছে আসলে লাভ, ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ এবং অনেক বিশাল পাওয়া। এবং তুমি পারিবারিক ভাবে খুব আলহামদুলিল্লাহ সুখে আছো, সেটা ফেসবুকে বোঝা যায়। ওকে, আচ্ছা, ওকে। হতাশা। আসলে হতাশা, মানুষের জীবনে কিছু কিছু সময় হতাশা আসে। আমার জীবনে আসছিল যখন আমি এই একদম ক্লোজ আপ ওয়ান হওয়ার পরে পরে, যখন দেখা গেছে যে মানুষ তিলকে তাল বানিয়ে ফেলতো, তখন হঠাৎ করে আমি একটু হতাশ হয়ে গিয়েছিলাম যে আসলে লাইফটা কি হচ্ছে বা কোথা থেকে কোথায় যাবে, আমি কি আমার এই জায়গাটা ধরে রাখতে পারবো কিনা। তো সর্বোপরি আল্লাহর রহমতে এখন পর্যন্ত, আজকে 18 বছর চলে, সবকিছু মিলে এখন পর্যন্ত আমি আমার জায়গাটা ধরে রাখতে পেরেছি। আমার মনে হয় এর ভিতর অনেক অনেক কিছু হয়েছে, অনেক ভুল হয়েছে, অনেক শুদ্ধ হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা মিউজিক ইন্ডাস্ট্রির মানুষ সবাই জানে আমাকে, যে তুমি একটা কথা বলেছিলা যে আমাকে যারা ভালোবাসে তারা এখনো ভালোবাসে। হয়তোবা অনেক মানুষ একটু অভিমান করেছিল কিছু ব্যাড নিউজ শুনে, যে নোলক বাবুকে এত আশা করে বানিয়েছি, সে কেন তার ট্র্যাক থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো আমি এগুলার উত্তর আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলেছি যে আসলে বিষয়গুলো কি ছিল। তো তখন একটু হতাশা হয়েছিলাম, আল্লাহর রহমতে এখন কোনো হতাশা নেই, এখন আলহামদুলিল্লাহ খুব ভালো। বাহ, ওকে, 3টা উঠলো। প্রতি রং থেকে একটা করে নিচ্ছি। ক্ষমা। ক্ষমা, হ্যাঁ, ক্ষমা। ক্ষমা চাইতেও পারো কারো কাছে, কাউকে ক্ষমা করে দিতেও পারো। আমি অবশ্যই ক্ষমা করে দেওয়াটা অনেক মহৎ কাজ। এটা আমি যেহেতু নামাজ কালাম পড়ি, আমি অনেক কিছু জানি। ক্ষমা
করে দেওয়া অনেক উত্তম কাজ। আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমার বিগত দিনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি সবার কাছে ক্ষমা চাই, এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারাও আপনাদের আশেপাশের মানুষগুলো, আপনাদের ভালোবাসার মানুষগুলো, আপনাদের সাথে কেউ যদি আপনাদের মনে কেউ কখনো কষ্ট দিয়ে থাকে, আপনারা তাদেরকে ক্ষমা করে দিবেন, এটাই উত্তম। আল্লাহ অনেক খুশি হয়। তুমি কারো কাছে ক্ষমা চাইতে চাও? না, আমি তো ক্ষমা চাইলামই। আমি ওইভাবে কারো কাছে ক্ষমা চাইতে চাই না, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি যদি কখনো ভুল করে থাকি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, এবং আমি যেন সবসময় আপনার দিনের পথে চলতে পারি। ওকে, চুরি। আচ্ছা, হ্যাঁ, আমি চুরি করেছি। আমার মনে আছে, আমি ছোটবেলা আমার আম্মু অনেক পরিশ্রমী ছিল, অনেক কাজ করতো। তো একদিন একদিন না, এরকম অনেকদিন আমি করেছি। তো একদিনের ঘটনা বলি। একদিন হঠাৎ করে আম্মু কখন ঘুমাবে আমি সেই আশায় মানে চোখ বন্ধ করে আছি। তো হঠাৎ করে রাতের তখন 1:30-2টার মতো আনুমানিক বাজে। তো আমি হঠাৎ করে চুপি চুপি উঠে, তখন আসলে আমাদের বাসায় কপি বাতি ছিল, কপি বাতি। আর আমার আম্মু আর আমি একসাথে থাকতাম। তো হঠাৎ করে আমি আস্তে আস্তে উঠলাম। উঠে আম্মু অনেক সময় চাউলের ভিতরে টাকা রাখতো। চাউল দিলাম, দেখি নাই। তারপর অনেকগুলো মাটির কলসি এগুলোর ভিতরে রাখতো। এগুলো তো অনেক জায়গায় খুঁজলাম, দেখি নাই। ফাইনালি চিন্তা করলাম যে আমার কোমরে হয়তো বা এখানে আছে, কাপড়ের মধ্যে। আস্তে আস্তে করে আমি একটা হাত দিলাম, দেখি যে হ্যাঁ শক্ত। ঠিক আছে। পরে কি টেকনিক, আস্তে আস্তে করে আমি হ্যাঁ করলাম, এটা গিট্টটা বের করলাম। বের করে আস্তে আস্তে করে আম্মা দেখি যে একটু নড়াচড়া করতেছে। গিট্টটা কিন্তু অল্প একটু খুলে রাখছি। আবার শুয়ে পড়লাম। শুয়ে আবার 10-15 মিনিট পরে উঠে আবার খুললাম। খুলে টাকাটা নিলাম। নিয়ে অন্ধকার তো, আমি অতগুলোই পাই না, আমি 7-8টা নোট নিয়ে বাকিগুলো ওইভাবে রাখা। গিট্টটা তার ভিতরে ঢোকানো যাবে না, তাহলে দুইটা পড়বে। ঠিক আছে। গিট্টটা লাগিয়ে কোন রকম হালকা ওইভাবেই রেখে দিতাম। আম্মু হয়তো বা যেন ভাবে যে সকালবেলা উঠা, যেন ভাবে যে ঘুমের ভিতরে একটু নড়ে গেছে। পরে আমি ঘুমিয়ে পড়লাম টাকাটা নিয়ে, এবং মানে ঘুমিয়ে আসে না, কালকে কি কি করবো এই টাকা দিয়ে, এই চিন্তা করতেছি। ঠিক আছে। অনেকক্ষণ পরে উঠলাম। উঠা বাথরুমের পাশে গিয়ে লাইটের ভিতরে টাকাটা গুনলাম, যেখানে কত টাকা। দেখি যে একটা 50 টাকার নোট, একটা 100 টাকার নোট, আর 2-3টা 20 টাকা আর 10 টাকার নোট, অনেকগুলো। তো আমি তো খুশি লাল। ঠিক আছে। পরে চিন্তা করতেছি যে সকালে যদি ধরা পড়ে যাই। পরে আবার চিন্তা করলাম যে না, পড়বো না। পরে শুইলাম। শুয়ে সকালে উঠলাম, দেখি যে না, ওরকম কোনো নাই। আমি ঘুম থেকে উঠেই চলে আসছি, মানে 8টা-9টার দিকে উঠেই আমি বের হয়ে গেছি। সারাদিন আর বাসায় আসিনি। রাতে আসার পরে আমার আম্মু ধরছে, ধরে আমারে দুনিয়ার চিল্লাচিল্লি অনেক কাহিনী বুঝতে পারছে। পরে আমি ওই দিন সারা রাত বাসায় যাই। রাতে 2টার দিকে আমার আম্মু আমার খুঁজে খুঁজে বের করে তারপরে বাসায় নিয়ে এসে খাওয়াইছে। আচ্ছা, লাস্ট শট। মৃত্যু। আসলে অবশ্যই মৃত্যু, এটা পৃথিবীর সবকিছু মিথ্যা হলো এটাই সত্য। মৃত্যুটা প্রতিটি মানুষের জীবনে যে কোনো সময় চলে আসবে। যে কারণে আমি মনে করি যে মৃত্যুকে সবসময় প্রতিদিন অনেক বেশি 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 মনে রাখা উচিত, এবং এই জিনিসটা মনের ভিতরে ধারণ করা উচিত যে আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে। তাহলে হয়তো আমাদের অনেক খারাপ কাজগুলো অনেক কম কম হবে, এবং আমরা আল্লাহকে বিশ্বাস করি, ইসলাম বিশ্বাস করি। সেই ক্ষেত্রে আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের একদিন বিচার হবে। আমরা মৃত্যুর কথাটা স্মরণ করলে আমরা অনেক কিছু থেকে বিরত থাকতে পারবো। তুমি নিজের মৃত্যু নিয়ে ভাবো কিনা, বা কিরকম মৃত্যু তুমি? অবশ্যই ভাবি। আমি যেমন রমজান মাস গেল, তারাবি খতম দিলাম, সবগুলো রোজা রাখলাম ইনশাআল্লাহ। তো সবকিছু মিলে প্রতিটা দিনই মানে যখন ফজরের নামাজ পড়ি, বা আসলে মৃত্যুর কথাটা যখন শুতে মানে বিছানায় যাই, মনে পড়ে যে আল্লাহ, এই ঘুমটা হয়তো বা শেষ ঘুম হয়ে যেতে পারে। ধন্যবাদ। আমরা আসলে আমাদের শব্দজট শেষ করলাম। ধন্যবাদ শব্দজট খেলার জন্য।
আমরা আসলে আরো অনেক কিছুই খেলতে চেয়েছিলাম, কিন্তু আজকের এই ঈদের বিশেষ পর্বটা না একটু কোনো ধরনের অন্য কিছুর মধ্যে যেতে চাই নাই, এবং এটা একটু বিশেষই করে রাখলাম। আমি তোমার জন্য ছোট্ট একটা উপহার। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে এই নামের সাথে আছে সংবাদ প্রকাশ, তুমিও সংবাদ নিয়ে অনেক কথা বলছিলে, খুব সংক্ষেপে আমাকে বলো যে কি ধরনের সংবাদ তুমি আশা করো শিল্পীদেরকে নিয়ে হোক। আসলে সংবাদ প্রকাশ নামটা অনেক চমৎকার, অনেক সুন্দর, এবং আমরা অনেকেই জানি এই সংবাদ প্রকাশ, এই মিডিয়াটি অনেক ফেমাস। তো আমার খুবই ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে। আমি শিল্পী হিসাবে চাই প্রতিটি সংবাদই যেন সবার মানে পজিটিভ হয়। হ্যাঁ, মানে আমরা কানে নিজের চোখে না দেখে, জাস্টিফাই না করে যেন কোনো সংবাদ প্রচার না করি। প্রতিটা সংবাদই যেন মানুষের জীবনে ভালো হয়। কারণ আসলে কি, মানুষ কিন্তু অনেক কষ্ট পায়। একজন মানুষকে নিয়ে যদি কেউ ভুল সংবাদ করে, সে স্বাভাবিক হয়তোবা সংবাদ যে করবে তার হয়তোবা অনেক ক্ষমতা আছে, কিন্তু যার বিষয়ে করবে তার হয়তোবা কিছুই নেই, কিন্তু সে মনে 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 যে কষ্টটা পাবে, এটা যদি আল্লাহ কবুল করে ফেলে, তাহলে এই সংবাদের কোনো মানে। ভালো বলেছো। এক লাইনে বলো, ফরহাদ নামটা কতটা মিস করো? ফরহাদ নামটা আসলে মিস করি, কিন্তু অত বেশি মিস করি না। নোলক বাবুই ভালোবেসে ফেলেছে। কেন মিস করি না, কারণ এত বেশি ভালোবাসা পেয়েছি নোলক বাবুর নাম নিয়ে, এটাকে আসলে মিস করি ফরহাদ নামটা। কারণ ফরহাদ নামটা মিস করি আবার করি না, কারণ মিস করার জায়গাটা আমি যখন বাসায় থেকে অনেক কিছু ভাবি যে পেছনের কথা, তখন মিস করি। বাট আসলে পেছনে তো আমরা এখন আর ফিরে যেতে চাই। আর যিনি তোমার সেই বন্ধু বা সেই ভাই, যিনি নোলক বাবু সত্যিকারের, যার নাম ছিল, ওনার সাথে কি তোমার যোগাযোগ আছে? বা হ্যাঁ, ও এখন কাতারে থাকে, ওর নাম হচ্ছে বাবু। ও রেজিস্ট্রেশনের সময় নোলক নামটা বসিয়ে দিয়েছিল। তো ওর রেজিস্ট্রেশনটা নিয়ে আমি ক্লোজ আপ অ্যাপ্লাই করি। ওর সাথে আমি ক্লোজ আপ হওয়ার পরে ও আমার সাথে 3 বছর মতো ছিল। তারপরে ও কাতার চলে যায়, এখন সে ওখানে চাকরি জব টপ করে। মাঝে মাঝে আমার সাথে ফোনে কথা হয়। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনুষ্ঠান এভাবে শেষ করব না, ঈদের বিশেষ আয়োজন যেহেতু এটা, আমরা একটু সেই বিখ্যাত রমজানের রোজার শেষে শুনতে শুনতে আমরা একটু শেষ করতে চাই। আর তোমাকে সবসময় ভালোবাসি, সবসময় এই ব্রাদারশিপ থাকবে, এবং চমৎকার কথাগুলো বলার জন্য আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ ভাই, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমার প্রিয় পত্রিকা সংবাদ প্রকাশ, অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানটার সাথে যারা সম্পৃক্ত আছেন সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, এবং সর্বশেষ আমার দর্শক যারা আছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা। এই অনুষ্ঠানটি আপনারা বেশি বেশি দেখবেন এবং আপনারা এই অনুষ্ঠানটির সাথে থাকবেন। ও মন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে সব আসমানি তাগে। ও মন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।